আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আল মামুন। আজকে তোমাদের রসায়নের ষষ্ঠ অধ্যায়ে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টা নিয়ে কিছুটা আলোচনা করব। তো এখানে দেখো, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই দুইটা আমরা অংশ পাচ্ছি। একটা হচ্ছে মৌলের ধারণা, আর একটা অংশ হচ্ছে রাসায়নিক গণনা। তাহলে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কি মৌলের ধারণা, আর একটা অংশ হচ্ছে রাসায়নিক গণনা। তাহলে মৌলের ধারণা এই অংশটাতে সাধারণত মৌল সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করব বা মৌল সম্পর্কে কিছুটা আমরা জানার চেষ্টা করব, এবং রাসায়নিক গণনা অংশে যে মৌল সম্পর্কে আমরা জানবো সেই মৌল সম্পর্কে কিছুটা পরিমাপ করা শিখবো বা কিছুটা কিভাবে ভর নির্ণয় করে বা কিভাবে পরিমাপ করব সেই বিষয়টা সম্পর্কে আমরা রাসায়নিক গণনা অংশে আলোচনা করব। তো প্রথমে আমরা মৌল সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। মৌলকে ইংরেজিতে MOLE এটাতে লেখা হয়। তাহলে মৌলটা কি? এই মৌলটা কি? মৌলটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মৌল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক, অর্থাৎ আমরা যে রাসায়নিক পদার্থটা পরিমাপ করব তার এককটা হচ্ছে মৌল। আমরা যে রাসায়নিক পদার্থটা পরিমাপ করব তার একক হচ্ছে কি? মৌল। অর্থাৎ মৌল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা যদি এখন বলি যে আচ্ছা মৌল সম্পর্কে তো জানলাম, তাহলে এক মোলটা কি? এক মোল হচ্ছে রাসায়নিক পদার্থে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে এক মোল বলে। তাহলে এক মোলটা কি? এক মোলটা হচ্ছে রাসায়নিক পদার্থে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় তাকে বলা হয় কি? এক মোল। আমরা সংজ্ঞাটা আরেকবার বলি। রাসায়নিক পদার্থে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় এক মোল। এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব তখন তাকে বলা হবে গ্রাম আণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব তখন তাকে বলা হবে গ্রাম পারমাণবিক ভর। তাহলে আমি কি বললাম? যখন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব তখন তাকে বলা হবে গ্রাম পারমাণবিক ভর, এবং যখন আমরা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব তখন তাকে বলা হবে গ্রাম আণবিক ভর। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য বলি। যখন আমরা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব তখন তাকে বলা হবে গ্রাম পারমাণবিক ভর। যখন অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব তখন তাকে বলা হবে গ্রাম আণবিক ভর। তাহলে কি আমরা লিখতে পারি এক মোল সমান গ্রাম পারমাণবিক ভর বা কি গ্রাম আণবিক ভর বা গ্রাম আণবিক ভর। তাহলে আমরা লিখতে পারি এক মোল সমান হচ্ছে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর। তাহলে এখন গ্রাম পারমাণবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে গ্রাম পারমাণবিক ভরের সংজ্ঞাটা আমরা কি জানলাম? যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব তখন যে মানটা পাবো সেই মানটা হচ্ছে আমার গ্রাম পারমাণবিক ভর। তাহলে ধরলাম আমি একটা পরমাণু নিলাম কার্বন।
কার্বনের পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। এখন তার পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি, পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, ধরো আমি পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলাম, তাহলে তার পারমাণবিক ভর 12, এটাকে গ্রামে প্রকাশ করলে আমরা পাবো 12 গ্রাম। তাহলে তার পারমাণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করলাম। তাহলে এখানে যে মানটা পাইলাম সেই মানটা হচ্ছে কি? গ্রাম পারমাণবিক ভর। এখানে কোন মানটা পাইলাম? গ্রাম পারমাণবিক ভর। এখন গ্রাম পারমাণবিক ভরকে আমরা বলতে পারি 1 মোল। গ্রাম পারমাণবিক ভরকে আমরা কি বলতে পারি? 1 মোল। তাহলে আমরা যখন কোনো পরমাণুর পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব, তখন আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। তাহলে ধরি যে কার্বন একটা হচ্ছে পরমাণু এবং সেই পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 12। এখন এই 12 গ্রাম মানে 12 পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে পাবো আমরা 12 গ্রাম, এবং এই 12 গ্রামকে আমরা বলতে পারি 1 মোল, কারণ এই 12 গ্রামটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। আর আমরা জানি গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে কি? 1 মোল। এখন আমরা গ্রাম আণবিক ভর সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তাহলে সবাই তোমরা গ্রাম পারমাণবিক ভরটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটু গ্রাম আণবিক ভর সম্পর্কে জানার চেষ্টা করব। গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। তাহলে গ্রাম আণবিক ভরের সংজ্ঞাটা কি? যখন কোনো অণুর ক্ষেত্রে আণবিক ভরকে আমরা যখন গ্রামে প্রকাশ করব, তখন যে পরিমাণটা পাবো সেই পরিমাণটা হচ্ছে গ্রাম আণবিক ভর। কোনো অণুর ক্ষেত্রে আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব, তখন যে পরিমাণটা পাবো সেই পরিমাণটা হচ্ছে কি? গ্রাম আণবিক ভর। তাহলে কোন অণুর ক্ষেত্রে আমাকে কি নির্ণয় করতে হবে? প্রথমে আণবিক ভর নির্ণয় করতে হবে। কোন অণুর ক্ষেত্রে আমাকে কি নির্ণয় করতে হবে? প্রথমে আণবিক ভর। তাহলে আণবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আণবিক ভর নির্ণয় করার নিয়ম হলো, কোন অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভরের যোগফলই হলো আণবিক ভর। তাহলে আণবিক ভরটা কিভাবে আমরা নির্ণয় করব? কোন অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভরের যোগফলই হলো আণবিক ভর। তাহলে কোন অণুতে বিদ্যমান সকল পরমাণু, তো ধরলাম আমরা একটা অণু নিই, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে একটা অণু। তাহলে এখানে বলেছে কোন অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। তাহলে এখানে কি কি পরমাণু আছে? কার্বন পরমাণু আছে একটা, অক্সিজেন পরমাণু আছে দুইটা। তাহলে সকল পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। তাহলে এখানে দেখো সকল পরমাণু বলতে এখানে দুই ধরনের পরমাণু আছে, একটা হচ্ছে কার্বন পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেন পরমাণু হচ্ছে দুইটা, কার্বন পরমাণু হচ্ছে একটা। তাহলে সকল পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। তাহলে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। কয়টা অক্সিজেন আছে? দুইটা, তাই আমরা এখানে 2 দ্বারা গুণ করব, কারণ কি? এখানে দুইটা অক্সিজেন আছে। তাহলে সকল পরমাণুর পারমাণবিক ভরকে আমরা যোগ করেছি, যোগ করলে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে কি? আণবিক ভর। তাহলে এটা যোগ করলে আমরা পাবো 44। তাহলে এই যে 44টা পাইলাম, এটা কি? আণবিক ভর। এই 44টা হচ্ছে কার আণবিক ভর? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। এই 44টা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। এখন গ্রাম আণবিক ভরের সংজ্ঞাটা আমরা কি জানি? যে অণুতে উপস্থিত তার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, অণুতে উপস্থিত তার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে আমরা যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে কি? গ্রাম আণবিক ভর। তাহলে আমরা আণবিক ভরটা পেয়েছি। কারণ আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে কত পাবো? 44 গ্রাম। তাহলে এই যে 44 গ্রাম পাইলাম, এই 44 গ্রামটা কি? গ্রাম আণবিক ভর। এই 44 গ্রামটা হচ্ছে কি? গ্রাম আণবিক ভর। আর আমরা জানি গ্রাম আণবিক ভর সমান হচ্ছে 1 মোল। আমরা জানি গ্রাম আণবিক ভর সমান কত? 1 মোল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 44 গ্রাম সমান হচ্ছে 1 মোল। 44 গ্রাম সমান হচ্ছে কি? 1 মোল। আবার আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে পানি। তো পানির ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? আণবিক ভর নির্ণয় করব। তাহলে আণবিক ভর, হাইড্রোজেন কয়টা আছে? দুইটা,
তাহলে হাইড্রোজেনের 2টা দ্বারা গুণ প্লাস হচ্ছে অক্সিজেন কয়টা আছে একটা, তাহলে অক্সিজেনের 16 দ্বারা অক্সিজেন 16 সমান আমরা কত পাবো 18। এটা হচ্ছে কি পাইলাম আমরা আণবিক ভর। এখন এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কি পাবো 18 গ্রাম। তাহলে 18 গ্রাম সমান কি 1 মোল। 18 গ্রাম সমান হচ্ছে 1 মোল। তাহলে আমরা বলতে পারি যে পানির আণবিক ভর হচ্ছে 18 এবং তাকে গ্রামে এককে প্রকাশ করলে সেটা হচ্ছে কি 18 গ্রাম। এই 18 গ্রামটা হচ্ছে গ্রাম আণবিক ভর। 18 গ্রাম সমান আমরা লিখতে পারি কি 1 মোল। তোমরা এখন এই লাইনটা একটু খুব ভালোভাবে একটু খেয়াল করো। প্রত্যেকটা অণুর ক্ষেত্রে বা প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে তোমরা এরকম একটা লাইন পাবা এবং এই লাইন থেকে তোমরা কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক অঙ্কগুলো করতে পারবা, ম্যাথমেটিক্যাল অনেক সিস্টেমগুলো করতে পারবা। তো এখন তোমাদের আরেকটা বিষয়, যে বিষয়টা তোমাদের না জানলেই নয়, এই বিষয়টা তোমাদের একটু জানতে হবে। সেই বিষয়টা হচ্ছে ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো। ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো, ইতালির বিজ্ঞানী, ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো। ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই ভদ্রলোক কি করেছিলেন? এই ভদ্রলোক প্রমাণ করেছেন আদর্শ চাপে। এই ভদ্রলোক প্রমাণ করেছেন আদর্শ চাপে ও তাপে বা আদর্শ তাপমাত্রা ও চাপে। ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রমাণ করেন আদর্শ তাপমাত্রা ও চাপে সকল পদার্থের ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো ইনি প্রমাণ করেন আদর্শ তাপমাত্রা ও চাপে সকল পদার্থে নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু ও ইলেকট্রন থাকে। ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রমাণ করেন আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল সকল পদার্থে। ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রমাণ করেন আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল সকল পদার্থে নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু ও ইলেকট্রন থাকে। এই যে নির্দিষ্ট সংখ্যক, এই নির্দিষ্ট সংখ্যকটা হচ্ছে 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23। এই নির্দিষ্ট সংখ্যক হচ্ছে কি 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23। এখন ধরি কোনো একটা পদার্থের 1 মোল, তাহলে কোনো পদার্থের যদি 1 মোল হয় তাহলে সেই পদার্থে 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23 টি অণু, আবার 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু, আবার 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23 টি ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রমাণ করেন আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল সকল পদার্থে নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু ও ইলেকট্রন থাকে। এই নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23। এটা যেহেতু অ্যাভোগাড্রো প্রমাণ করেছিলেন তাই তার নাম অনুসারে এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে যদি আমরা বলি যে কোনো পদার্থের 1 মোল সমান হচ্ছে 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23 টি অণু, আবার 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু, আবার 6.023 গুণিত 10 টু দি পাওয়ার 23 টি ইলেকট্রন বিদ্যমান। এখন যদি আমরা বলি কার্বনের 1 মোলে তাহলে কতটি ইলেকট্রন বিদ্যমান? কার্বনের 1 মোলে কতটি ইলেকট্রন বিদ্যমান? তাহলে কার্বনের 1 মোলে আমরা বলতে পারি যে এতটি ইলেকট্রন বিদ্যমান, এতটি অণু বিদ্যমান, এতটি পরমাণু বিদ্যমান। আমি যদি বলি কার্বন ডাই অক্সাইডের, তাহলে কার্বন ডাই অক্সাইডের 1 মোলেও এতটি অণু, এতটি পরমাণু, এতটি ইলেকট্রন বিদ্যমান। আবার আমি যদি বলি পানির ক্ষেত্রে H2O, পানির 1 মোলে কতটি কি বিদ্যমান? তাহলে পানির 1 মোলেও এতটি অণু, এতটি পরমাণু এবং এতটি ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা প্রথমে একটা যে লাইন তোমাদের ভালোভাবে খেয়াল করতে বললাম, সেই লাইনটা কি? সেই লাইনটা হচ্ছে যে কোনো ধরো একটা কার্বনকে আমরা কি করব? প্রথমে পারমাণবিক ভরে রূপান্তর করব। পারমাণবিক ভরকে আমরা কি করব? গ্রাম এককে প্রকাশ করব। গ্রাম এককে প্রকাশ করলে যেটা মানটা পাবো সেটা হচ্ছে কি 1 মোল।
সেই মানটা হচ্ছে কি 1 মোল। তাহলে 1 মোল সমান আমরা কি পাচ্ছি দেখো তো 6.023 গুণিত 10⁻23 টি অণু, এতটি পরমাণু, এতটি ইলেকট্রন সমান আমরা কি লিখতে পারি 6.023 গুণিত 10⁻23। অর্থাৎ কার্বনের 1 মোল সমান হচ্ছে 12 গ্রাম, 12 গ্রামে এতটি অণু, এতটি পরমাণু, এতটি ইলেকট্রন বিদ্যমান। একইভাবে এখানে যে কোনো পরমাণু হতে পারে, যে কোনো অণু হতে পারে। তোমরা এই লাইনগুলা ভালোভাবে একটু খেয়াল করবা। এই লাইনের উপর কিন্তু আমরা অনেক ধরনের অঙ্কগুলা করতে পারি। তো এই অঙ্কগুলো নিয়ে আমি সামনের ক্লাসে তোমাদের সামনে আলোচনা নিয়ে আসব। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সামনের ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ জানালাম এবং তোমরা এই বিষয়গুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। বিশেষ করে এই যে লাইনটা আমি তৈরি করলাম, এই লাইনগুলো তোমরা আমি এই লাইনটা কিভাবে তৈরি করলাম, এই লাইনটা তোমরা একটু জানার চেষ্টা করবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই লাইনটা তোমরা যদি ভালোভাবে বুঝো তাহলে আশা করি যে আমার যে নেক্সট ক্লাসটা আছে ম্যাথের উপর, যে নেক্সট ক্লাসটা নেব, সেই নেক্সট ক্লাসে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।